গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা উপন্যাস শেষ বিকেলের মেয়ে, পর্ব ৩। বড় সাহেবের পরে যার স্থান, তিনি ৫০-৭০ বৃদ্ধ। সামনের কয়েকটা দাঁত ঝরে গেছে বহু আগে। যত কাজ করেন তার দ্বিগুণ পাংখা, আর তার চেয়েও বেশি অনেক কথা বলেন। কথা না বললে নাকি তার কাজের মুড আসে না। গৃহী মানুষ, এই বৃদ্ধ বয়সেও বিরাট পরিবারের ভার বহন করে চলেছেন। ছেলে মেয়েদের সংখ্যা নেহাতে নগণ্য নয়। তারপর নাতি নাতনি আছে অনেক। বুড়ো মকবুল সাহেবের পাশে যার আসন, তিনি টাকা আনা পায়ের হিসাব নিয়ে সারাদিন ব্যস্ত। অ্যাকাউন্টেন্ট নওশের আলী এখনো বিয়ে করেননি। করবেন বলে ভাবছেন, রোজ ভাবেন। কিন্তু টাকা আনা পায়ের হিসাব মিলছে না, তার আর বিয়েও করা হচ্ছে না। এরপর কাসেদকে বাদ দিলে আরও ৪টা প্রাণী আছে অফিসে। প্রথম দুজন কেরানি কাসেদের সমগোত্রীয়। এক গোয়ালের গরু নাকি একসঙ্গে ঘাস খায় না। এই গোত্রীয় মানুষগুলির পক্ষেও একতালে চলা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই ৩ কেরানির মধ্যে কথাবার্তা খুব কম হয়, মেলামেশা তার চেয়েও কম। একটি দারোয়ান খোদাবক্স তার নাম। পশ্চিমে বাড়ি ছিল তার, বিহার কিংবা উড়িষ্যায়। দেশ ভাগের পর পূর্ব দেশে হিজরত করেছে। সঙ্গে এসেছে ২টি বউ আর একটা রামপুরি ছাগল। অফিসের পাশেই ওরা থাকে, সারাদিন কলহ করে ডাল রুটি আর স্বামী সোহাগ নিয়ে। খোদাবক্স নিলিপ্ত পুরুষ, নীরবে বসে গোফের ডগাজরা মসৃণ করে আর খৈনি খায়। আজ অফিসে ঢুকবার পথে খোদাবক্স টুল ছেড়ে দাঁড়িয়ে লম্বা একটা সালাম ঠুকল তাকে। কাসেদ বুঝতে পারল ও কিছু বলতে চায়। কেমন আছো খোদাবক্স, কিছু বলবে? খোদাবক্স বিনয়ের সঙ্গে শুধালো, মেরা দরখাস্ত কা কুছ হুয়া সাহাব? কিছুদিন আগে বেতন বাড়ানোর জন্য বড় সাহেবের কাছে একটা দরখাস্ত পাঠিয়েছিল সে। ২ বউ আর ১ ছাগলের সংসার ৫০ টাকায় চলে না, তাই লিখে জানিয়েছিল। কাসেদ মৃদু হেসে বলল, হবে হবে, আর কিছুদিন অপেক্ষা করো খোদাবক্স। বড় সাহেব নিশ্চয়ই এবার তোমার বেতন বাড়িয়ে দিবেন। খোদাবক্স খুশি হয়ে আরেকটা সালাম ঠুকল, বলল, আপকা মেহরবানি হ্যায় হুজুর। কাসেদ ওকে শুধরে দিয়ে বলল, আমার নয়, বড় সাহেবের বলো। বলে ভিতরে চলে এলো সে। বড় সাহেব ইতিমধ্যে এসে পড়েছেন। রুমে বসে ২ নম্বর কেরানির সঙ্গে কথা বলছেন তিনি। নওশের আলী ফাইলে মুখ ঢুকিয়ে হিসাব নিয়ে ব্যস্ত। মকবুল সাহেব মুখের মধ্যে একজোড়া পান গুজিয়ে বললেন, এই যে ৩ নম্বর কেরানি, আপনি ৩ মিনিট লেট করে এসেছেন, ঘরে দেখুন। কার উপর রাগ করলে তার নাম নিতে ভুলে যান তিনি। মন গড়া কতগুলো নম্বর সম্বোধন করেন, এতে রাগ করার যথেষ্ট কারণ থাকলেও কেউ কিছু মনে করে না। বলে, লোকটার মাথায় সিট আছে। কাসেদ ঘড়ি দেখল, সত্যি সে ৩ মিনিট লেট। কিছু না বলে চুপচাপ তার চেয়ারটাই গিয়ে বসল কাসেদ। ফাইলগুলো টেনে নিল সামনে। উপরের ফাইলটার এক কোণে টানা হাতে লেখা একটা নাম, জাহানারা। কোন অসতর্ক মুহূর্তে হয়তো লিখে রেখেছিল সে। কলমটা তুলে নিয়ে সাবধানে নামটা কালি দিয়ে ঢেকে দিল সে। চারপাশে তাকালো এক পলক। মকবুল সাহেব এখনো তার ৩ মিনিট লেট হওয়া নিয়ে চাপা স্বরে রাগ প্রকাশ করছেন। হঠাৎ ছাতার কথা মনে পড়ে গেল কাসেদের। নিজের টেবিল থেকে গলা বাড়িয়ে বলল, মকবুল সাহেব, আমার ছাতাটা। প্রথমে অর্ধেক একটু অবাক হয়ে তাকালেন মকবুল সাহেব। সহসা লজ্জা পেয়ে বললেন, এই দেখুন, আপনার ছাতাটা আনতে গিয়ে রোজ ভুলে যায়। আপনি এক অদ্ভুত লোক তো সাহেব। অফিস থেকে যাবার সময় আমায় একটু মনে করে দিলেও তো পারেন। কাসেদ আস্তে করে বলল, কি করব বলুন, আমিও ভুলে যাই। মকবুল সাহেব তার পান খাওয়া দাঁতগুলো বের করে হাসলেন, বললেন, বেশ লোক তো আপনি। বলে একটুখানি থামলেন তিনি। থেমে বললেন,
আজ বিকেলে মনে করিয়ে দিবেন, কাল নিশ্চয়ই নিয়ে আসব। ফাইলগুলো খুলে কাজে মন দিল কাসেদ। অনেকগুলো চিঠি টাইপ করতে হবে আজ। তারপর বড় সাহেবের স্বাক্ষর নিয়ে পাঠিয়ে দিতে হবে বিভিন্ন কোম্পানির অফিসে। পিয়ন বইতে নাম, ঠিকানা এগুলো তুলে রাখতে হবে। কাসেদ সাহেব, জি, এক কাজ করুন না, আজ অফিস ছুটি হলে আমার সঙ্গে আসুন বাসায়, ছাতাটা নিয়ে যাবেন। গোলকৌটাটা খুলে আর একটা পান বের করলেন মকবুল সাহেব। কাসেদ আস্তে করে বলল, আচ্ছা, সে তখন দেখা যাবে। আজ নতুন নয়, এর আগেও অনেক দিন তাকে বাসায় যাবার আমন্ত্রণ জানিয়েছেন মকবুল সাহেব। আজ যাব কাল যাব করে যাওয়া হয় ওঠেনি। লোকে বলে বাসায় নিমন্ত্রণ করার পিছনে নাকি কন্যাদায় মুক্ত হবার একটা গোপন আকুতি রয়েছে। কথাটা সত্য কি মিথ্যা কাসেদ জানে না, শুধু এই জানে ঘরে বিবাহযোগ্য 3টি মেয়ে রয়েছে তার, তাদের বিয়ে দিতে হবে। বিত্তশালী পাত্রের কল্পনা নেই, চলনসই হলেই হলো। ওদের কথা মাঝে মাঝে আলোচনা করেন মকবুল সাহেব। তখন তাকিয়ে দেখলে হঠাৎ করে মনে হয় ভদ্রলোকের বয়স আরো বেড়ে গেছে। চোয়ালের হাড়জোড়া আরো উঁচু, দুচোখ আরো কটোরাগত। বৃদ্ধ কেরানি সহসা মুমূর্ষ রোগীর মতো হয়ে যায়। একবার এই অফিসের একটা ছেলেকে নাকি জামাতা বানাবার কাজ প্রায় সম্পন্ন করে এনেছিলেন তিনি। বড় মেয়েটির সঙ্গে বিশেষ ভাবও জন্মে গিয়েছিল ছেলেটির, কিন্তু বিয়ে হল না। ছেলেটি রাজি হল না বিয়ে করতে। কেন কেউ জানে না, শুধু জানে ছেলেটি নাকি মকবুল সাহেবের কাছ থেকে কিছু নগদ দাবি করেছিলেন। মকবুল সাহেব রাজি হননি, বরং ক্ষেপে গিয়ে বড় সাহেবকে ধরে কনিষ্ঠ কেরানিকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন। তারই জায়গায় পরে কাসেদকে নেওয়া হয়। মেশিনটা টেনে নিয়ে দ্রুত টাইপ করে চলল কাসেদ। অফিসে এখন সবাই চুপ। টাইপরাইটারের শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছে না। বড় সাহেব বার কয়েক টহল দিয়ে গেছেন। প্রত্যেকের টেবিলে এসে নীরবে দেখে গেছেন কে কি করছে। এখন তিনি ফিরে গেছেন তার চেম্বারে। কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে। পকেট থেকে রুমালটা বের করে ঘামগুলো মুছল কাসেদ। স্যার। কিরে? সাহেব ডেকেছেন আপনাকে। মুখ তুলে বেড়াটার দিকে তাকালো কাসেদ। সজাগ সাহেব বুঝি কিছু লক্ষ্য করে গেছেন কিনা কে জানে। সবার সামনে তিনি কাউকে কিছু বলেন না, নিজের চেম্বারে ডেকে বলেন, হয়তো মানুষের আত্মসম্মান বোধের প্রতি তার দৃষ্টি রয়েছে, তাই। মানুষ মাঝে মাঝে অনেক কিছু ভাবে, কখনো তার অর্থ খুঁজে পাওয়া যায়, কখনো যায় না। শুধু তার ভাবনা শেষ হয় না। 2 নম্বর কেরানির টেবিল থেকে বড় সাহেবের চেম্বারে আসতে হলে মাত্র 19টি পদক্ষেপের প্রয়োজন, কিন্তু এর মধ্যে আকাশ পাতাল কত কিছুই না চিন্তা করেছে কাসেদ। চাকরির প্রমোশন থেকে বরখাস্ত কোনো কিছুই বাদ যায়নি। বড় সাহেব এইমাত্র একটা সিগারেট ধরিয়েছেন। সামনে রাখা একটা গোটা বইয়ের ওপর নীরবে চোখ বুলাচ্ছেন তিনি। মুখ না তুলেই আস্তে করে বললেন, আপনার ফোন। টেবিলের উপর নামিয়ে রাখা রিসিভারটার দিকে তাকালো কাসেদ। সহসা বুঝতে পারল না এ সময় কে ফোন করতে পারে তাকে। হ্যালো। হ্যালো। অন্য প্রান্ত থেকে মিহি কণ্ঠের আওয়াজ ভেসে এলো। বিব্রত কাসেদ কিছুক্ষণ চুপ করে রইল, আর চোখে এক পলক তাকালো বড় সাহেবের দিকে। তিনি নির্লিপ্ত। হ্যালো, আপনি কে বলছেন? সাহস সঞ্চয় করে মহিলার নাম জানতে চাইল সে। অন্যপক্ষের হাসির শব্দ শোনা গেল। আমাকে চিনতে পারছেন না বুঝি? না, না তো। একটু চিন্তা করুন, ঠিকই চিনতে পারবেন। রিসিভারটা হাতে নিয়ে খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল কাসেদ। চিন্তা করল, কিন্তু চিন্তা করে সময় সময় সকল সমস্যার সমাধান পাওয়া যায় না, পেলেও সকল ক্ষেত্রে তা সত্য হয় না। হ্যালো। অন্য পক্ষ থেকে আবার ডাকল। কাসেদ আবার জিজ্ঞেস করল, আপনি কাকে চান?
আপনাকে। মহিলা আবার হেসে উঠল। আপনাকে বলতে গিয়ে বার কয়েক ঢোক গিলল কাসেদ। এ কার পাল্লায় পড়ল সে? কিন্তু পরক্ষণেই মনে হলো জাহানারা নয় তো। হ্যালো, হ্যালো। না, জাহানারার গলার স্বরটা কোনো মতে এত মিহি নয়। দুবার ফোনে ওর সঙ্গে আলাপ হয়েছিল কাসেদের। কখনো এমন তো হয়নি। হ্যালো, চুপ করে রইলেন যে? চুপ না করে থেকে কি করব বলুন? আপনি কে বলছেন? আপনি একটি কবিতা আবৃত্তি করুন তো। কাসেদ আরেকবার তাকালো বড় সাহেবের দিকে। মনে হলো তার মুখে বিরক্তির ছাপ। কাজের সময় কোনো মেয়ের সঙ্গে খুনসুটি করাটা তার কাছে ভালো ঠেকছে না। বলুন, আমি শিউলি বলছি। শিউলি? যার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল জাহানারাদের বাসায়। জন্মদিনের আসর থেকে একসঙ্গে বাসায় ফিরেছিল ওরা। আপনি কোত্থেকে বলছেন? কলেজ থেকে। ক্লাস নেই বুঝি? না। তাহলে বসে বসে একটা কবিতার বই পড়লেই পারেন। রিসিভারটা নামিয়ে রাখল কাসেদ। বড় সাহেব এতক্ষণে মুখ তুলে এক পলক তাকালেন ওর দিকে। তার চোখে বিরক্তি নেই, আছে কৌতূহল। যেন ওদের আলাপটা নীরবে উপভোগ করছিলেন তিনি। কান পেতে শুনছিলেন সব। ফোনের পর হাত রেখে তখনও দাঁড়িয়ে রয়েছে কাসেদ। শিউলির সঙ্গে অমন অভদ্র ব্যবহার না করলেও পারত সে। কে জানে কি ভাবছে। জাহানারার সঙ্গে দেখা হলে হয়তো সবকিছু খুলে বলবে সে। বলবে, তোমার কেরানি বন্ধুটিকে ভদ্রতা শিখতে বলো। জাহানারা কি মনে করবে কে জানে। হয়তো খুশি হবে। বলবে, কাসেদকে তুমি চেনো না শিউলি, তাই অত বড় অপবাদ দিতে পারলে। ওর মতো মানুষ হয় না। কিংবা জাহানারা রেগে যাবে, ভ্রুজরা বাঁকিয়ে বলবে, কেরানি তো ভদ্রতা শিখবে কই থেকে। না, জাহানারা অমন কথা বলতে পারে না। সে তার মনের মানুষ। তার মুখ দিয়ে অমন একটা রূঢ় মন্তব্য কল্পনাও করতে পারে না কাসেদ। কিন্তু ওর জন্য একটা সেতারের মাস্টার এখনো ঠিক করা গেল না। আজ বিকেলে অফিস থেকে বেরিয়ে প্রথম কাজ হবে যে কোনো একজন ভালো সেতারির সঙ্গে আলাপ করা। লোকটার কার্তিকের মতো চেহারা হলে চলবে না। তাকে বুড়ো হতে হবে কিংবা কুৎসিত। জাহানারা হাসবে, হেসে লুটিয়ে পড়বে বিছানায়। মুখখানা বিকৃত করে বলবে, লোকটা দেখতে কেমন বিচ্ছিরি তাই না? তোমার মতো সুপুরুষ আর একটাও দেখলাম না জীবনে। এত রূপ তুমি কোথাও পেলে বলো না গো। তুলিচাঁদের কাছে লেখা চিঠিটা কি টাইপ করা হয়েছে? জানারা নয়, বড় সাহেব। হ্যাঁ স্যার, ওটা তৈরি আছে। নিয়ে আসবো কি? আনার প্রয়োজন নেই, পাঠিয়ে দেবার বন্দোবস্ত করুন। আর শুনুন, আজ অফিস শেষ করে চট করে চলে যাবেন না। অনেকগুলো কাজ পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে। আমিও থাকবো এখানে। বলে ক্ষয়ে যাওয়া সিগারেটটা ছাইদানিতে ফেলে দিলেন বড় সাহেব। সামনে খুলে রাখা বইটির প্রতি আবার মনোযোগ দিলেন তিনি। কাজ বিশেষ কিছু নেই তা কাসেদ জানত। এমনি হয়, অতীতেও হয়েছে। অফিস ছুটি হয়ে যাবার পরও নিজের চেয়ারে চুপচাপ বসে থাকেন বড় সাহেব। কখনো বই পড়েন, কখনো চিঠিপত্র লেখেন বসে বসে। সবসময় একা একা ভালো লাগে না বলে মাঝে মাঝে অফিসের কর্মচারীদের মধ্যে কোনো একজনকে রেখে দেন সঙ্গে। কথা বলেন, এটা সেটা কাজ করান, গল্প করেন। নিজের জীবনের গল্প। বাবা বড় গরিব ছিলেন, প্রাইমারি স্কুলের সেকেন্ড মাস্টার। বেতন পেতেন মাসে 15 টাকা, তাও নিয়মিত নয়। ছোটবেলা কত কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছে তাকে। দুর্গায়ে জায়গির থাকতেন বড় সাহেব। 3 মাইল পথ পায়ে হেঁটে স্কুলে যেতেন। ফিরে আসতে অনেক রাত হয়ে যেত। তখন দুপায়ে ব্যথা করত ভীষণ। পরের বাড়িতে ঠিকমতো খাওয়া জুটত না। বই কেনার পয়সাও ছিল না তার। সহপাঠীদের কাছে থেকে চেয়ে এনে বই পড়তেন। রাত জেগে পড়বার উপায় ছিল না। ওতে তেল খরচ হয়, তেল কেনার টাকা কোথায়? তবুও কোনোদিন দমে যাননি বড় সাহেব। হতাশা আসত মাঝে মাঝে। তখন চুপচাপ বিছানায় শুয়ে থাকতেন তিনি। কান্না পেত, কাঁদতেন। চোখের পানি ধীরে ধীরে চোখেই শুকিয়ে যেত। কিন্তু কান্নারও শেষ আছে বুঝলেন।
সামনে ঝুঁকে পড়ে বড় সাহেব বললেন, জীবনে এত কষ্ট করেছি বলেই তো সুখের মুখ দেখতে পেয়েছি। এখন আমার মতো সুখে কটি লোক আছে বলুন? বড় সাহেবের মুখের দিকে তাকিয়ে সহসা কাছেদের মনে হলো, সত্যি কি লোকটা সুখে আছে? অফিসের লোকজন বলে, সুখে যদি থাকবে তাহলে এই কাঁচা বয়সে চুলে পাক ধরেছে কেন বলতে পারো? 1 নম্বর কেরানি বলে, চিন্তায় পেকেছে। মানুষ যত বড় হয় এদের চিন্তা তত বাড়ে। অ্যাকাউন্টেন্ট বলেন, চিন্তা নয় দুশ্চিন্তা। তা হবে কেন? ঘরের বউ যদি পরপুরুষের সঙ্গে হল্লা করে বেড়ায় তাহলে কার মন মেজাজ ঠিক থাকে বলো? বড় সাহেবের গিন্নিকে অনেকদিন আগে একবার দেখেছিল কাসেত। সারা মুখে অবাক কৃত্রিমতা মেখে অফিসে এসেছিলেন তিনি স্বামীর সঙ্গে দেখা করতে। দৈহিক লাবণ্যের প্রদর্শনী দেখিয়ে মহিলা সেই যে গেলেন আর আসেননি কোনোদিন। দারোয়ানকে দিয়ে চা নাস্তা আনালেন বড় সাহেব। ইতিমধ্যে দুখানা ফাইলও নাড়াচাড়া হলো। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে সহসা বড় সাহেব শুধালেন, ঢাকায় ফুচকা পাওয়া যায়? কাসেদ অপ্রস্তুত হয়ে বলল, যাই বই কি। আপনি ফুচকা খান? না। খেয়েছেন কোনোদিন? না। আমি খেয়েছি, অনেক খেতাম ছোটবেলায়। রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বড় ভালো লাগত। বড় সাহেব চুপ করে গেলেন। আজকের বিত্তবান দিনগুলির চেয়ে হয়তো ছোটবেলার অনটনে ভরা ফুচকা খাওয়ার দিনগুলো আজও অনেক প্রিয় বলে মনে হচ্ছে তার। আশ্চর্য মানুষের মন! সে যে কখন কি চায় তা নিজেও বলতে পারে না। কিসে তার সুখ আর কিসে অসুখ এর সত্যিকারই জবাব সে নিজেও দিতে পারে না কোনোদিন। জাহানারা, যদি কোনোদিন সময় মেলে তোমার মনের কথা তুমি খুলে দিও আমার কাছে। তোমার অনেক চাওয়ার পাশে আমার অনেক পাওয়ার স্বপ্নগুলোকে থরে থরে সাজিয়ে নিব। গরমিল চায় না জীবনে, দেখছ না মিলের অভাবে মানুষগুলো কেমন মরমর হয়ে আছে। এ তোমার ভুল ধারণা কাসেদ, জাহানারা আস্তে করে বলল। অভাবটা মিলের নয়, রঙের। আমাদের জীবনে রং নেই। রং? সে আবার কি? ওর প্রশ্ন শুনে মৃদু হাসল জাহানারা। মুখখানা ঈষৎ হেলিয়ে বলল, এর কোনো আকার নেই। থাকলে আঙুল দিয়ে দেখিয়ে দিতাম। আসলে ওটা একটা অনুভূতি, যা মানুষের চেহারায় আনে উজ্জ্বলতা, মনে যোগায় আনন্দ, দেহকে দেয় উষ্ণতা, আর প্রাণকে করে সজীব। জাহানারার দু চোখে তখন স্বপ্ন, কি এক তন্ময়তায় আচ্ছন্ন হয়ে আছে সে। চলুন এবার ওঠা যাক, বড় সাহেব আস্তে করে বললেন। কোনো কথা না বলে উঠে দাঁড়ালো কাসেদ। হয়তো সে অনেক বদলে গেছে। এখন দেখলে আর সেই পুরান মেয়েটিকে খুঁজে পাওয়া যাবে না। সিঁড়ি বেয়ে দোতলার ঘরে উঠে যাবার পথে ভাবল কাসেদ। বারান্দার এক কোণে একটা মোড়ার ওপর বসেছিল সালমা। চুলগুলো পিঠের ওপর ফেলে দিয়েছে সে। পরনে একখানা কালো পাড়ের মিহি শাড়ি, সাদা জমিনের ওপর হলুদ সুতার ফুল আঁকা, কানে গলায় হাতে অলংকারের বোঝা। সালমা চোখ তুলে কিছুক্ষণ এক পলক তাকিয়ে রইল। সহসা কিছু বলতে পারল না সে। ওর ঠোঁটের কোণে ধীরে ধীরে এক টুকরো মিষ্টি হাসি জেগে উঠল। পরক্ষণে সারা মুখে সে হাসি ছড়িয়ে পড়ল। কাসেদ ভাই। কাসেদ বলল, তোমাকে দেখতে এলাম সালমা। সালমার মুখখানা অকারণে রাঙা হলো। উঠে দাঁড়িয়ে মোড়াটার দিকে বাড়িয়ে দিল সে। বসো। কাসেদ বসল। বাড়িতে আজ অনেক অতিথি এসেছে। ঘরে বারান্দায় ছাদে ছড়িয়ে আছে ওরা। কথা বলছে, হাসছে, আলাপ করছে এটা সেটা নিয়ে। ব্যাপার কি, অনেক শুকিয়ে গেছো যে? সালমার কথার জবাবে কাসেদ কি বলল স্পষ্ট বোঝা গেল না। সালমা আবার শুধালো, প্রেমে পড়নি তো? কাসেদ অপ্রস্তুত গলায় বলল, তার মানে? মাথা চুলগুলো দুহাতে খোঁপাবদ্ধ করতে করতে সালমা বলল,
শুনেছি প্রেমে পড়লে নাকি লোক শুকিয়ে যায়। ওসব বাজে কথা। প্রসঙ্গ পাল্টাবার জন্য হয়তো কাসেদ হঠাৎ জিজ্ঞেস করল, তোমার মেয়ে হয়েছে জানাওনি তো? একটা চিঠি লিখলেও তো পারতে। সালমা বলল, জানাতা। কয়েকবার ইচ্ছেও হয়েছিল লিখি, কিন্তু কি জানো, আজকাল বড় আলসে হয়ে গেছি। একখানা চিঠি লিখব, তাও লিখি লিখি করে লেখা হয়ে ওঠে না। কাসেদ বলল, কুড়িতেই বুড়ি হয়ে গেলে মনে হচ্ছে। সালমা বলল, বুড়ি হয়নি তো কি, বছর পরে মেয়ের বিয়ে দিয়ে দিব। বলতে গিয়ে নিজেই হেসে দিল সালমা। তুমি বসো, আমি পলিকে নিয়ে আসি। আলসে মেয়েটি চপল ভঙ্গি করে ঘরে চলে গেল। একটু পরে আবার সে যখন সামনে এসে দাঁড়ালো, তখন তার কোলে একটা ফুটফুটে মেয়ে। সালমা বলল, দেখতে ঠিক ওর বাবার মতো হয়েছে। কাসেদ বলল, গায়ের রংটাও। সালমা বলল, চোখ ছড়া কিন্তু আমার। হবেও বা। কাসেদ মৃদু গলায় বলল, নাম কি রেখেছ? সালমা জবাব দিল, পলি। ওর বাবার দেওয়া নাম। তোমার নিশ্চয়ই পছন্দ হয়নি? কাসেদ সংক্ষেপে বলল, না। ঘাটে ঈষৎ বাঁকা করে সালমা অপূর্ব কণ্ঠে শুধালো, তুমি হলে কি নাম রাখতে? এসব বাতুল প্রশ্নের কোনো মানে হয় না। কাসেদ নড়ে চড়ে বসল। সালমা বলল, তবু বলো না শুনি। কাসেদ ওর দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর বলল, কি নাম রাখতাম জানি না, তবে এর মুহূর্তে একটা নাম মনে পড়েছে আমার। বিপাশা হয়তো রাখতাম। বিপাশা। কয়েকবার নামটা উচ্চারণ করল সালমা। কি যে ভাবল, ভেবে পরক্ষণেই বলল, আমি ওকে বিপাশা নামেই ডাকব। এতে আমার আপত্তি আছে। ওর কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে কাসেদ বলল, ওর বাবা যে নামটা দিয়েছে সেই নামেই তোমাকে ডাকতে হবে। কাসেদের কণ্ঠে যেন ধমকের সুর। আরো কিছু বলতে যাচ্ছিল কাসেদ, পরিচিত একজন মহিলাকে এদিকে এগিয়ে আসতে দেখে থেমে গেল। কাসেদের মনে হলো যেন এর আগে কোথাও দেখেছে তাকে। মহিলার চাহনি দেখে মনে হলো তিনিও যেন তাকে চিনতে পেরেছেন। সালমা বলল, এ হলেন মিসেস চৌধুরী। ওর স্বামী বিপাশার বাবার সঙ্গে একসাথে কাজ করত কুড়িগ্রামে। আর ইনি হলেন। ওকে আমি চিনি। সালমাকে থামিয়ে দিয়ে মিসেস চৌধুরী অর্থপূর্ণ হাসি হাসলেন। কাসেদ তখনও স্মৃতির খাতায় মহিলার ঠিকানা খুঁজে বেড়াচ্ছিল। সহসা শুধালো, আপনাকে এর আগে কোথায় যেন দেখেছি। জি হ্যাঁ। মহিলা মৃদু হেসে বললেন, জাহানারাদের ওখানে। বেশি ভাবতে হলো না। মিসেস চৌধুরীর জন্য জাহানারাদের বাসায় আলাপ হওয়ার মিলি চৌধুরীকে একটু পরেই খুঁজে পাওয়া গেল। মিলি চৌধুরী শুধালেন, ভালো আছেন তো? কাসেদ সংক্ষেপে বলল, ভালো। হঠাৎ কেন যেন সালমাকে বড় গম্ভীর দেখালো। কাসেদের মুখের দিকে গম্ভীর দৃষ্টিতে চেয়ে কি যেন আবিষ্কার করার চেষ্টায় মেতেছে সে। মিলি বললেন, নতুন কিছু লিখেছেন? কাসেদ বলল, না। আলাপ জমল না। একটু পরেই বারান্দা ছেড়ে ঘরে চলে গেলেন মিলি চৌধুরী। এখানে দুজন নীরব। নীরবতা গুড়িয়ে কাসেদ শুধালো, হঠাৎ এমন গম্ভীর হয়ে গেলে যে? না, এমনি। সালমা সহজ হতে চেষ্টা করল। পলের চোখে মুখে আদর করল সে। দুহাতে দোলনার মতো করে বার কয়েক দোলালো তাকে। তারপর যতদূর সম্ভব সহজ গলায় শুধালো, জাহানারাটা কে? জাহানারা? সহসা কিছু বলতে পারল না কাসেদ। অপ্রস্তুত ভাবটা কাটিয়ে দিতে কিছুক্ষণ সময় লাগলো তার। একটু পরে বলল, জাহানারা আমার এক বান্ধবীর নাম। বান্ধবী? না আর কিছু? কাসেদের চোখে মুখে কি যেন খুঁজছে সালমা। ওর চোখের মণিজরা সহসা বড় তীক্ষ্ণ হয়ে উঠেছে। ঠোঁটের কোণে ঈষৎ হাসি। সে হাসির কোনো অর্থ আছে কিনা হয়তো নেই। কাসেদ শুধালো,
বান্ধবীর অন্য কোনো মানে আছে নাকি? সালমা বলল, আগে ছিল না, এখন আছে। আগের দিনে ছেলের সঙ্গে ছেলের বন্ধুত্ব হতো, মেয়ের সঙ্গে মেয়ের। আজকাল ছেলেতে মেয়েতে বন্ধুত্বের পাল্লাটা বড় জোরে সোরে শুরু হয়েছে। তাতে কি এর অর্থগত রূপটা পাল্টেছে? পাল্টেছে বই কি, সালমা দৃঢ় গলায় বলল। এখন তার অর্থ নয়, অনেক। বন্ধুর স্ত্রীকেও বলি বান্ধবী, নিজের স্ত্রীকেও বলি বান্ধবী। বন্ধুর প্রেমিকা, তাকেও ডাকি বান্ধবী বলে, আবার নিজের প্রেয়সী তাকে পরিচয় করে দিতেও গিয়ে বলি বান্ধবী। সব বান্ধবী এক হলো নাকি? সপ্রশ্ন দৃষ্টিতে কাসেদের দিকে তাকালো সালমা। কাসেদ নীরব। ওকে চুপ থাকতে দেখে সালমা আবার শুধালো, তোমার বান্ধবীটা কোন শ্রেণী জানতে পারি কি? বলতে গিয়ে সামনে ঝুঁকে এলো সালমা। কয়েকগুচ্ছ চুল মাথার উপর থেকে গড়িয়ে এসে কপালে ঢলে পড়ল। চুলগুলো এখনো বাতাসে দুলছে। কাসেদ তখন নীরব। খানিকক্ষণ পরে নীরবতা ভেঙে সে বলল, তুমি যে কয়টি শ্রেণীর কথা বললে তার কোনোটিতেই সে পড়ে না। সামান্য জবাবটা দিতে অত দেরি হলো কেন? ভ্রুজোড়া বিস্তৃত করে আবার শুধালো সালমা। সহসা রেগে উঠল কাসেদ। তোমার সঙ্গে বাজে তর্ক করতে আমি আসিনি সালমা, এসব আমার ভালো লাগে না বলে উঠে দাঁড়ালো সে। সে আমি জানি, ম্লান গলায় আস্তে করে বলল সালমা। বলে মুখখানা কেন জানি অন্যদিকে সরিয়ে নিল সে। হয়তো আড়াল করে নিল কাসেদের দিক থেকে। কাসেদ শুধু একবার ফিরে তাকালো, কিছু বলল না। ঘরের ভিতরে যেখানে ফরাস পেতে বুড়ো বুড়িরা গল্পে মেতেছে সেখানে যাবার জন্য পা বাড়ালো কাসেদ। বুড়ো বুড়িদের আলোচনার ধারা ভিন্ন রকমের। এখনকার আলাপের প্রসঙ্গ অতি জাগতিক। সোনারূপার দর কমল কি বাড়ল, কোন বাজারে ভালো তরিতরকারি পাওয়া যায়, কোন দোকানে সস্তায় জিনিসপত্র বিক্রি হয়, কোথায় গেলে মেয়ের জন্য একটা ভালো পাত্র জোটার সম্ভাবনা আছে, এমনই আলোচনা। কাসেদকে আসতে দেখে খালু বললেন, এসো বাবা, বসো। মা সস্নেহ দৃষ্টিতে তাকালেন ওর দিকে। খালা পান চিবুচ্ছিলেন বসে বসে। আঙ্গুলের ডগা থেকে একটুখানি চুন চুষি নিয়ে বললেন, তুমি এলে ভালোই হলো। শোনো বাবা, তোমার খালুজি নাহারের জন্য একটা ভালো প্রস্তাব এনেছেন। মা বললেন, ও কি খুলে বলো না সব। ও তো এখন বিয়ে দেবার, ওই তো এখন বিয়ে দেবার মালিক। খালু বললেন, শোনো বাবা, ছেলে তেমন কেউ কাটা কিছু নাই। আইকম পর্যন্ত পড়ে পরীক্ষা দিয়েছিল, পাশ করেনি। এখন ইডেন বিল্ডিংয়ে চাকরি করে, ১৬০০ টাকা বেতন। কাছের আবার জিজ্ঞেস করল, পরীক্ষাটা দেয়নি কেন? দেয়নি নয়, দেবে, আবার দেবে। খালু জবাব দিলেন, ছেলে ভালো, এতে কোনো সন্দেহ নেই। ঘরের কোণে পানের পিক ফেলে এসে খালা বললেন, এক মায়ের এক ছেলে, বাবা মারা গেছে ছেলেবেলায়, একা ঘর। মা বললেন, কোনো ঝামেলা নেই, নাহার সুখেই থাকবে। কাসেদ কোনো মন্তব্য করল না। কথার ফাঁকে সালমা এসে বসেছে একপাশে, একটু গম্ভীর, একটু যেন অন্যমনস্ক। খালু বললেন, আজকাল মেয়ে দেবার মতো ঝকমারে আর নেই বড়বু। যাদের টাকা আছে তারা টাকা পয়সা দিয়ে ভালো ভালো ছেলে বেছে নেয়। খালা বললেন, শুধু মেয়ে কেন, ছেলের বিয়ে দিতেও কি কম ঝামেলা? একটা ভালো মেয়ে পাওয়া যায় না। আমাদের নজরুলের জন্য মেয়ে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। যাও একটা ভালো মেয়ে পাওয়া গেল। ও খোদা, মেয়ের বাবা সিএসপিসি এসপি করে পাগল। সিএসপি ছাড়া মেয়ের বিয়ে দিবেন না। মা বললেন, আগের দিনে লোকে বংশ দেখত, এখন সিএসপি ছাড়া দেখে না। খালু বললেন, ও কিছু না বড়বু, যুগের হাওয়া। যেমন আদিযুগ, মধ্যযুগ এবং কলিযুগ আছে, বিয়ের ব্যাপারেও কতগুলি যুগ রয়েছে। ডাক্তার যুগ, ইঞ্জিনিয়ার যুগ, সিএসপি যুগ। এখন সিএসপি যুগ চলছে বলে শব্দ করে হেসে উঠলেন তিনি।
অন্যমনস্ক সালমাও না হেসে পারল